আসসালামু আলাইকুম। আমি সাদিয়া রহমান, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি ক্লাস 6-এর একটা বিজ্ঞান ক্লাস নিব। তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের একটা অধ্যায় আছে, অধ্যায় 7, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব বলতেই বুঝতে পারছি আমরা চ্যাপ্টারটার ভিতর কি থাকতে পারে। পদার্থ, প্রথমে আসি, পদার্থ কি? পদার্থ যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাই হচ্ছে পদার্থ। অর্থাৎ পদার্থ যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। পদার্থ মূলত দুই প্রকার। পদার্থের ভেতরের গুণগত মান কি দ্বারা গঠিত তার উপর নির্ভর করে পদার্থ দুই প্রকার। পদার্থ হচ্ছে দুই প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন সোনা, রূপা, তামা, যতই ছোট ছোট টুকরা করা হোক না কেন, সোনাতে শুধু সোনাই পাওয়া যাবে, তামাকে ভাঙলে যত ছোট ছোট টুকরা করো তামাই পাওয়া যাবে, এই ব্যতিরেকে অন্য কোনো বস্তু পাওয়া যাবে না। তার উদাহরণ হচ্ছে অপরদিকে যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাবো আমরা, তাকে বলে যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ যেমন ধরো পানি, পানিটা হচ্ছে একটা যৌগিক পদার্থ, কারণ পানিটা তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে। তাহলে পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। আমরা যে খাওয়ার লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা হচ্ছে মৌলিক পদার্থ, দুটো মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে খাবার লবণ। পদার্থ মূলত দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এছাড়াও আরেক ধরনের পদার্থ রয়েছে যেটাকে বলে মিশ্র পদার্থ। তাহলে আরেক ধরনের পদার্থ রয়েছে, সেটাকে বলে
প্রকার। কঠিন, তরল, বায়বীয়। কঠিন বলতে আমরা বুঝতে পারছি যে বস্তুটা শক্ত। তাহলে তরল হচ্ছে যার নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন রয়েছে। বায়বীয় পদার্থ হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নেই। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি হবে? এদের যেমন ধরো ডাস্টারটা একটা কঠিন পদার্থ, এর একটা নির্দিষ্ট আকার রয়েছে। এ চাইলে বড় হতে পারবে না, আবার ছোট হয়ে যাবে না, আকারটা নির্দিষ্ট। তাহলে ডাস্টারটা হচ্ছে একটি কঠিন পদার্থ। তরল পদার্থের হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এদের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন রয়েছে। তারপর এদের হচ্ছে কঠিন পদার্থের কঠিন পদার্থের অণুর আন্তঃআণবিক শক্তি বেশি আর দূরত্বটা হচ্ছে কম। আন্তঃআণবিক শক্তিটাকে বলতে বুঝাচ্ছি এখানে হচ্ছে এরকম করে ওরা লাগানো অবস্থায় থাকে কঠিন পদার্থের অণুগুলো, এদের মধ্যে কোনো ফাঁক থাকে না। এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এদের একটা অণুর সাথে আরেকটা অণু লেগে লাগানো অবস্থায় থাকে, যার জন্য এদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি এবং এদের মধ্যে কোনো ফাঁক থাকে না, যার জন্য দূরত্বটাও কম। অপরদিকে তরল পদার্থের তাহলে কঠিন পদার্থের অণুর আন্তঃআণবিক শক্তি অনেক বেশি
আন্তঃআণবিক দূরত্বটা কম, যার জন্য অণুগুলো একটার সাথে একটা লেগে থাকে। কিন্তু তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের তুলনায় কম, কারণ তার অণুগুলো এরকম দূরত্বে অবস্থান করে। আর বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি আরও কম, কারণ এদের অণুগুলো একটা থেকে অনেক দূরে দূরে অবস্থান করে এবং এদের আন্তঃআণবিক শক্তিগুলো অনেকই কম। তাহলে কঠিন পদার্থের অণুগুলো আন্তঃআণবিক শক্তিও অনেক বেশি, দূরত্ব কম। আর এদের তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি হচ্ছে কঠিন পদার্থের তুলনায় কম, তার কারণ হচ্ছে তার আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থ থেকে বেশি। আর বায়বীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, একটা অণু থেকে আরেকটা অণুর আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে অনেক বেশি। এই যে মাঝখানে যে ফাঁকটা, এটাকে বলে আন্তঃআণবিক দূরত্ব। এটা যত বেশি ঘনীভূত হবে এদের আন্তঃআণবিক শক্তি আরও তত বেশি বাড়বে। তাহলে বায়বীয় পদার্থের বেলায় হচ্ছে এদের আন্তঃআণবিক শক্তি অনেক কম। তাহলে এটা হচ্ছে কঠিন এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে, যার জন্য নির্দিষ্ট স্থান দখল করে রাখে, কিন্তু একটা তরল পদার্থর নির্দিষ্ট আকার নেই। ওকে যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রে আকার ধারণ করে। আমার হাতে দেখো এক গ্লাস পানি রয়েছে, গ্লাসে পানি রয়েছে, পানির আকার ধারণ করেছে। এই পানিটাকে যদি আমি একটা কাচের বোতল কিংবা পাত্রে রেখে দিই, তখন সে পানিটা সেই আকার ধারণ করবে। আর বায়বীয় পদার্থকে তো আমরা চোখে দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, কারণ অক্সিজেন, আমরা বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এ থেকে বোঝা যায় যে বায়বীয় পদার্থ ওজন আছে, জায়গা দখল করে, কিন্তু আমরা চোখে দেখতে পারি না। তা এরকম একটা পদার্থ রয়েছে যা তিনটি অবস্থানে থাকে। এরকম একটা পদার্থ রয়েছে যা এই তিনটি অবস্থানে থাকতে পারে। পদার্থটি কি হতে পারে? পদার্থটি হচ্ছে একটি পানি। পানি একটি পদার্থ, যে পদার্থটা তিনটি অবস্থানে থাকতে পারে। মূলত যার যার ক্ষেত্র আলাদা। যেমন তরল পদার্থটাকে আমি যখন বেশি তাপ দিব, বায়বীয় পদার্থে রূপান্তরিত হবে। আবার কঠিন পদার্থকে যখন তাপ দিলে সেটা তরল পদার্থে পরিণত হবে। তরল পদার্থকে যদি আমি তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে সেটা আবার কঠিন পদার্থে পরিণত হবে। কিন্তু পানি এমন একটা পদার্থ যেটা তিনটি অবস্থানে থাকতে পারে। যেমন ধরো আমার হাতে রয়েছে একটা গ্লাসে পানি, এটা হচ্ছে পানির স্বাভাবিক অবস্থান, মানে তরল অবস্থায় রয়েছে সেটা। তারপরে আমার কাছে কিছু বরফ রয়েছে, দেখো এই যে বরফটা রয়েছে, এই বরফটা হচ্ছে পানির কঠিন অবস্থা। বরফটা যখন গলে যাবে তখন সে আবার আগের অবস্থানে চলে আসবে। আবার এই পানিটাকে যদি আমি তাপ দিই, এটা বাষ্পে পরিণত হয়ে যাবে। বাষ্প কিন্তু তোমরা ফুটন্ত পানি, যখন পানি ফুটতে থাকে তখন দেখবে এটা বাষ্পাকারে উঠতে থাকে, এবং কোনো কিছু দিয়ে ঢেকে দিলে সেটার গায়ে বিন্দু বিন্দু জল জমে যায়, সেটা হচ্ছে জলীয় বাষ্প। এটাই হচ্ছে পানির বায়বীয় অবস্থান। তাহলে এমন একটি পদার্থ রয়েছে যা তিনটি অবস্থানে থাকতে পারে, পদার্থটি হচ্ছে পানি। পানিকে যখন স্বাভাবিক তাপমাত্রায় হচ্ছে তরল অবস্থায় থাকে, তরল হচ্ছে পানি স্বাভাবিক তাপমাত্রায়, স্বাভাবিক তাপমাত্রায় বিকারে যদি পানি রাখো সেটা স্বাভাবিক তাপমাত্রায় থাকবে।
এটা হচ্ছে বরফ যখন থাকছে পানিটা যখন আমি পানির তাপমাত্রা কমিয়ে দিব সেটা হচ্ছে বরফে পরিণত হচ্ছে, আবার পানিকে যখন তাপ দিব সেটা বাষ্পে পরিণত হবে, সেটা তখন বাষ্পে পরিণত হবে। আবার তরলটার গায়ে যখন বিন্দু অনেকক্ষণ বরফ যদি বাইরে রেখে দিই এটার গায়ে বিন্দু বিন্দু পানি জমে, এটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে পানি হচ্ছে এমন একটি পদার্থ যা তিনটি অবস্থানে থাকতে পারে। এখন মৌলিক পদার্থে যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে মৌলিক পদার্থ বলে। এখন মৌলিক পদার্থটার গুণগত মান দিক থেকে দুই ধরনের হয়ে থাকে, সে ধাতু, অধাতু। ধাতু ধাতু বলতে কি বুঝি আর অধাতুটা কি? মৌলিক পদার্থটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। ধাতুগুলো হচ্ছে চকচকে, যে সমস্ত মৌলিক পদার্থ চকচকে, ভঙ্গুর নয়, শক্ত এবং কোনো বস্তু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে তারাই হচ্ছে ধাতু, এবং ধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ এবং তাপ পরিবাহী। অপরদিকে অধাতু হচ্ছে যে সকল মৌলিক পদার্থ চকচকে নয়, আঘাত করলে ঝনঝন শব্দ হয় না, নমনীয় কিংবা ভঙ্গুর, তারা হচ্ছে অধাতু। তাহলে ধাতু হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চকচকে, আঘাত করলে শব্দ করে। তাহলে ধাতু হচ্ছে চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, তার বিপরীতে অধাতু হচ্ছে চকচকে নয়, আঘাত করলে শব্দ হয় না। ধাতুগুলো হচ্ছে এখানে হচ্ছে যেমন রবার, প্লাস্টিক হচ্ছে অধাতু, এবং তামা, অ্যালুমিনিয়াম এটি হচ্ছে
ধাতু, অ্যালুমিনিয়ামের পাতিল কিংবা বাসনে যদি কোনো কিছু দিয়ে জোরে আঘাত করো কিংবা লোহার কোনো বস্তুতে যদি জোরে আঘাত করো দেখবে ঝনঝন শব্দ করছে। এবং তামা, আমরা যে বিদ্যুৎ প্রবাহ আমাদের ঘরে যে সবার স্কুলে বলো বাসায় বলো সবখানে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বিদ্যুতের তারগুলোর ভেতরে চকচকে তামাটে বর্ণের যে তারটা রয়েছে সেটা কিন্তু তামা দিয়ে তৈরি, কারণ তামা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। অপরদিকে নমনীয় ভঙ্গুর হচ্ছে রবার। রবারকে ইচ্ছে করলে রাবার জাতীয় যে বস্তুগুলো রয়েছে এগুলোকে ইচ্ছে করলে আমরা বাঁকা সোজা করতে পারি এবং এরা হচ্ছে ভঙ্গুর, ভেঙেও যেতে পারে। তাহলে ধাতু এবং অধাতুর আমরা বৈশিষ্ট্য শিখলে অবশ্যই পার্থক্য লিখতে পারবো। বৈশিষ্ট্য আকারে শিখবে তাহলে তোমরা অবশ্যই পার্থক্য লিখতে পারবে, এবং পার্থক্য কিন্তু এভাবে লিখলে, বৈশিষ্ট্য আকারে লিখলে নাম্বার পাবে না, তোমাদের অবশ্যই নাম্বার মাইনাস হবে। তখন তোমরা পার্থক্য লিখবে ছক আকারে। পার্থক্য যখন লিখতে বলা হবে তোমাদের ছক আকারে পার্থক্য লিখবে। এখন চলে আসি, এই যে পদার্থগুলো কিন্তু কিছু কিছু পদার্থকে তাপ দিলে কিংবা তাপ কমিয়ে নিলে এরা বিভিন্ন অবস্থানে চলে আসে। কিছু তরল পদার্থ আছে যেগুলোকে আমরা তাপ দিলে সেগুলো বাষ্পে পরিণত হয়ে যায়, যেমন পানিকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়। আবার তরল পদার্থ রয়েছে তেলকে যখন তাপ দেওয়া হয় সেটা পুড়ে কার্বন মনোক্সাইড তৈরি করে। আবার কিছু কঠিন পদার্থ রয়েছে যেগুলোকে আমরা তাপমাত্রা দিলে সেগুলো তরল পদার্থে চলে আসে। তাহলে এই যে বিভিন্ন অবস্থার পরিবর্তন হচ্ছে এগুলোর এক একটা নাম রয়েছে। গলনাঙ্ক, উপরে দেখ আর ভালো করে গলনাঙ্কটা কি? যে তাপমাত্রায় কি অবস্থা, এখানে লেখা বুঝতেছে না।
কি হলো? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গড়ে তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। যেমন যেমন এক মোমবাতিটাকে আমার হাতে এক আমার হাতে একটা মোমবাতি রয়েছে, দেখো এই মোমবাতিটাকে যখন আগুনে দিচ্ছি এটা কিন্তু শক্ত অবস্থায় রয়েছে, মানে এটা কঠিন আকারে রয়েছে। এটাকে যখন তাপমাত্রা দিচ্ছি এটা যখন গলে আসবে তরলে পরিণত হবে, সেটাই হচ্ছে মোমবাতিটির গলনাঙ্ক। এবং মোমবাতির গলনাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। এই মোমটার যখন গলবে তখন এটার যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। আবার এই যে গলে নিচে নেমে আসতেছে এই প্রক্রিয়াটা যখন আবার মোমটা যখন আগে স্বাভাবিক অবস্থায় চলে যাবে এটা হচ্ছে শীতলীকরণ। দেখো মোমটাকে কিছুক্ষণ রাখি, মোমটাকে অনেকক্ষণ রেখে দিলে মোমটা যখন গলতে শুরু করবে, এই যে গলছে দেখো, এই যে গলে যাচ্ছে, এটা হচ্ছে গলনাঙ্ক এবং এটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। আবার এটা যখন আবার কিছুক্ষণ রেখে দিলে এটা আবার আগের আকার ধারণ করবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে, এটা হচ্ছে হিমাঙ্ক। এবং এই মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হবে 57 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। মানে তরল পদার্থ আস্তে আস্তে ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে। যেমন পানিকে যখন আমরা উত্তপ্ত করব, কোনো কিছু দিয়ে তাপ প্রয়োগ করব, তখন সেটা বাষ্পে রূপান্তরিত হবে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এবং পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। পানিটা যখন কোনো পাত্রে দিয়ে তাপ প্রয়োগ করি, যেমন চুলাতে রেখে দিই, সাথে সাথে কিন্তু পানিটা ফুটে না, পানিটা ফুটতে কিছুক্ষণ সময় লাগে। পানিটার ভেতরে অভ্যন্তরে যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস চলে আসে তখন সেটা আস্তে আস্তে তরল থেকে বাষ্পে পরিণত হবে। এবং তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় গলনাঙ্ক হচ্ছে যেটা কঠিন পদার্থ তরলে পরিণত হবে, আর স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হবে। এবং শীতলীকরণ, আরেকটা রয়েছে হিমাঙ্ক। কি যে পারিপার্শ্বিকতার
কোনো তরল পদার্থ থেকে চাপ প্রয়োগ করলে চাপ প্রয়োগ করা হলে তখন সে তাপমাত্রা হারাতে থাকে এবং একটি অবস্থায় তখন তরল পদার্থটি কঠিন আকার ধারণ করে। এটা হচ্ছে হিমাঙ্ক এবং হিমাঙ্কর হচ্ছে শীতলীকরণ। যেমন কোনো পারিপার্শ্বিক অবস্থায় কোনো তরল পদার্থ থেকে চাপ প্রয়োগ করা হলে তার তাপমাত্রা হারাতে থাকে, অর্থাৎ তার তাপমাত্রা কমতে থাকবে এবং আস্তে আস্তে তা কঠিন অবস্থানে আসে, তাকে হিমাঙ্ক বলে। তাহলে হিমাঙ্ক বলে, তাহলে এটার উদাহরণ কী হতে পারে? পানিকে যখন আমরা রেফ্রিজারেটরে রেখে দিই তখন পানির তাপমাত্রা হাতে থাকে, একসময় সেটা কঠিন অবস্থানে আসে এবং শক্ত হয়ে বরফ আকার ধারণ করে। হ্যাঁ, তাহলে আরেকটা রয়েছে শীতলীকরণ। শীতলীকরণ শীতলীকরণটা কি? একটা মোমবাতি যখন আগুন জ্বালানো হয় এটা গলতে থাকে, এটা গলে গলে নিচে নামতে থাকে। হ্যাঁ, গলে গলে যখন নিচে নামতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু বায়ু সংস্পর্শে এসে সেটা আবার শক্ত আকার ধারণ করে, মানে আবার সেই মোমের পর্যায়ে চলে আসে। এই প্রক্রিয়াটাকে বলে শীতলীকরণ। তাহলে আজকে আমরা এই অধ্যায় থেকে যা শিখতে পেলাম, পদার্থ কি, পদার্থ কত প্রকার, ধাতু অধাতুর বৈশিষ্ট্য, পার্থক্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক এবং শীতলীকরণ। আশা করি তোমরা এই অধ্যায়ে মোটামুটি ভালো কিছু শিখতে পারবে। আজকে এই পর্যন্তই থাক। তোমরা বই অনুশীলনী, তোমার প্রশ্ন রয়েছে, ছোট ছোট বই প্রশ্ন রয়েছে, এগুলো শিখবে ভালো করে, বাসায় ভালোভাবে লেখাপড়া করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।